সজারু কিন্তু অদ্ভুত একটা প্রাণী। এর চারদিক দিয়ে আছে কাঁটা। সজারুর কিন্তু তেমন শক্তি নাই, অনেক জোরে দৌড়াতেও পারে না। কিন্তু বাঘ যদি ওকে আক্রমণ করে, বাঘ ওকে খেয়ে ফেলতে পারবে না। কেননা ওর বডিতে ওর জন্য সৃষ্টিকর্তা একটা ন্যাচারাল ডিফেন্স দিয়ে রাখছে। ওর শরীরের চারদিকে কাঁটা দিয়ে রাখছে। বাঘ এসে যদি ওকে খামড়িয়ে ধরে, তাহলে বাঘ আহত হবে, বাঘ রক্তাক্ত হবে। ছোট শক্তির প্রাণী তার চারদিক দিয়ে একটা প্রতিরক্ষার বলয় সৃষ্টি করে সে বাঘের থেকে বেঁচে থাকতেছে। আর সজারুর এই ব্যাপারটা কিন্তু বর্তমান সময়ে তাইওয়ান অনুসরণ করতেছে। তাইওয়ানকে কিন্তু এই ছোট্ট দ্বীপটা তাইওয়ানকে এই চায়না তার করে নিয়ে নিতে চায়। যদিও ঐতিহাসিকভাবে তাইওয়ান তারই ছিল, বাট তাইওয়ানকে কিন্তু পাশের বাঘটা তাকে খেয়ে ফেলতে চায়। যদিও চায়নাকে আমরা বাঘ বলতে রাজি না, কেননা চায়নাকে রিপ্রেজেন্ট করে আসলে ড্রাগন। তো এই চাইনিজ ড্রাগনটা এই ছোট্ট তাইওয়ানকে খেয়ে ফেলতে চায়। তাইওয়ান যদি নিজেকে এই সজারুর মতন তার চারদিকে কাঁটা দিয়ে রাখতে পারে, তাহলে ড্রাগন এসে কিন্তু তাকে খেয়ে ফেলতে পারবে না। ড্রাগন রক্তাক্ত হয়ে ব্যাক চলে যাবে। এবং তাইওয়ান এই কাজটাই করতেছে, এবং এইটাকে বর্তমান বিশ্ব রাজনীতির ভাষায় বলা হচ্ছে পর্কুপোইন স্ট্র্যাটেজি, সজারু কৌশল। আমরা এটাই এখন ব্যাখ্যা করব। চায়না তো বর্তমান সময়ের ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট পাওয়ারফুল কান্ট্রি, যদি আমরা আমেরিকাকে এক নম্বরে রাখি। তাইওয়ান খুবই ক্ষুদ্র একটা রাষ্ট্র, অর্থাৎ তাইওয়ানের ইকোনমিক সক্ষমতা এবং মিলিটারি সক্ষমতা দুইটাই কিন্তু আপনার চায়নার তুলনায় অনেক অনেক কম। এই ধরনের যে যুদ্ধ, এইটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। তো এই অসম যুদ্ধ আপনি আটকাবেন কিভাবে? এইটার একটা আন্তর্জাতিক সম্পর্কে নাম আছে, ডিটারেন্স বাই ডিনায়াল। অর্থাৎ আপনি ওর আক্রমণকে, মূলত ওই আক্রমণের কার্যকারিতাকে আপনি নষ্ট করে দিবেন। ও আক্রমণ করবে, কিন্তু ওই আক্রমণ কার্যকর হবে না। এই হচ্ছে তাইওয়ানের ম্যাপ। এই তাইওয়ানের ম্যাপের পাশেই হচ্ছে এটা চায়না। তো চায়না থেকে যদি আপনি আক্রমণ করেন, এবং আপনার আক্রমণ আপনি আকাশপথে করতে পারেন, আপনি নৌপথে করতে পারেন। আপনাকে যদি তাইওয়ানকে দখল করতে হয়, তাহলে তাইওয়ানের ল্যান্ডে এসে আপনাকে নামতে হবে, যেটাকে আমরা বলি বুটস অন দ্য গ্রাউন্ড। আপনি শুধু আকাশপথে আক্রমণ করে, নৌপথে আক্রমণ করে একটা দেশ দখল করে নিতে পারবেন না। আপনার মিলিটারিকে ওইখানে নামাতে হবে। আজকে আমেরিকা ইরানের উপর আকাশপথে হামলা করতেছে, বাট ইরানের ল্যান্ডে কিন্তু তার মিলিটারি নামাচ্ছে না, অর্থাৎ বুটস অন দ্য গ্রাউন্ড কিন্তু হচ্ছে না। এইটা প্রতিহত করার জন্য তাইওয়ান তার চারদিকে সজারুর কাটার মতন সে তার অস্ত্র, গোলাবারুদ, তার মিলিটারি পেতে রাখতেছে। এই স্ট্র্যাটেজিটার নামই হচ্ছে পার্কোপোয়েন স্ট্র্যাটেজি বা সজারু কৌশল। অর্থাৎ চারদিকে আপনি মিলিটারি ক্যাম্প করবেন, সেইখানে অস্ত্র, গোলাবারুদ রাখবেন। ওরা আসলে আপনি হামলা করে দিবেন। কাছাকাছি আসলে আপনার বড় অস্ত্র নিয়ে আসলে আপনি আপনার তুলনামূলক ছোট অস্ত্র দিয়ে আপনি ওদেরকে ধ্বংস করে দিতে পারবেন, কেননা কোনো দিক দিয়ে আপনি ফাঁকা রাখেন নাই। এবং এই যে তাইওয়ানের যে ম্যাপটা, এই তাইওয়ানের ম্যাপের কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাহাড় পর্বত। এই তাইওয়ানের ম্যাপের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পাহাড় পর্বত। অল্প কিছু জায়গাতে মানুষ থাকে, এবং এটা উপকূলের দিকে। এটাকে যদি আমরা একটু গুগল আর্থে গিয়ে দেখতে চাই, তাহলে আপনি এটা ভালো বুঝতে পারবেন। এই গুগল আর্থে যে দ্বীপটা দেখা যাচ্ছে, এইটাই আসলে তাইওয়ান। এই তাইওয়ানের দেখেন এই টোটাল অংশটা আসলে পাহাড় পর্বত। এইখানে তেমন মানুষ বসবাস করে না। এই তাইপের এইদিকে মানুষ বসবাস করে, এই যে এই কর্নারটা দিয়ে মানুষজন বসবাস করে, শহর আছে। আর ম্যাক্সিমামই হচ্ছে পাহাড় পর্বত। অর্থাৎ এই দিক দিয়ে যদি আপনি আক্রমণ করেন, তাহলে মেইন সিটিতে আসলে আপনাকে পাহাড় ক্রস করে আসতে হবে। সো মাঝখানের পাহাড় একটা ডিফেন্স, এবং এইখান দিয়ে আপনি চারপাশে যদি আপনি সজারুর কাঁটা তৈরি করেন বা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেন, তাহলে এই বড় ড্রাগন গিয়ে আপনাকে খেয়ে ফেলতে পারবে না। এইটাই আসলে মূলত পার্কোপোয়েন স্ট্র্যাটেজি বা সজারু কৌশল। এখন এই কৌশলটা তাইওয়ান নিল কিভাবে?
এই সাই ইং ওয়েন তিনি 2016 থেকে 2024 পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি তার শাসনামলে তাইওয়ানের যে প্রতিরক্ষা বাজেট, এই প্রতিরক্ষা বাজেটকে তিনি ডাবল করেছেন। যদিও তার যারা প্রশাসক লেভেলের লোক ছিল তারা চেয়েছিলেন বড় বড় অস্ত্র গোলাবারুদ কিনতে, কিন্তু সিকিউরিটি বিশেষজ্ঞরা বলেছেন যে বড় অস্ত্র না, চায়নার কাছে অলরেডি বড় অস্ত্র আছে, কত বড় অস্ত্র আমরা কিনবো, ছোট অস্ত্র দিয়েই এই ডিটারেন্স বাই ডিনায়াল ঘটনাটা ঘটাতে হবে। পরবর্তীতে 2024-এর পরে এই লাই চিং তিনি যখন প্রেসিডেন্ট হন, তিনি ওলিংটন কুকে তার প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেন এবং এইটা ছিল একটা বড় স্টেপ। তাইওয়ানের যারা প্রতিরক্ষা মন্ত্রী হয় তারা সাধারণত সবাই মিলিটারি পার্সন হয়, কিন্তু এই একজন যিনি ছিলেন বেসামরিক অর্থাৎ মিলিটারি পার্সন না, তিনি ছোট স্মার্ট এবং চিপ উইপনের দিকে তিনি মনোযোগ দিলেন যে আমরা ড্রোন বানাবো ছোট এবং অল্প বাজেটে, আমাদের যে অস্ত্র হবে ছোট এবং অল্প বাজেটে, অর্থাৎ আমরা আমাদের চারপাশ দিয়ে যে সজারুর কাঁটা সৃষ্টি করব এইগুলো হবে অল্প বাজেটে, ছোট হবে বাট পরিমাণে অনেক বড় হবে, ফলে ড্রাগন যখন আসবে আমরা ড্রাগনকে আটকায় দিব। এই যে সজারুর কৌশল, এই সজারুর কৌশলটা তাইওয়ান তাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করতেছে। এখন চায়নার আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কিন্তু তাইওয়ানকে তার এই যে একত্র করা বা ন্যাশনাল রিইউনিফিকেশন তিনি বলতেছে বা গ্লোরিয়াস রিইউনিফিকেশন করতেছে, এইটা কিন্তু শি জিনপিং এর সবচেয়ে বড় টার্গেট। কেননা মাও সেতুং তিনি সমাজতান্ত্রিক বিপ্লব ঘটিয়ে তিনি চায়নার ক্ষমতা দখল করেছেন এবং পিপুলস রিপাবলিক অফ চায়না বা কমিউনিস্ট মতাদর্শের একটা চায়না রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এই জন্য চেয়ারম্যান মাও সেতুং তিনি চায়নায় একটা পূজা দেওয়ার মতন একটা ব্যক্তিত্ব, এবং শি জিনপিং মনে করেন তিনি তাইওয়ানকে যদি একত্রীকরণ করতে পারেন বা রিইউনিফিকেশন করতে পারেন, এবং ম্যাকাও এবং হংকং তো আছেই, তাহলে সে চেয়ারম্যান মাও সেতুংয়ের চাইতেও গ্লোরিয়াস পার্সন হয়ে দাঁড়াবে। তো এইটা তার একটা বিশাল বড় পলিটিক্যাল স্ট্যান্ড, এবং অনেক বিশেষজ্ঞরা মনে করেন মাও সেতুং তার বিপ্লব ঘটিয়ে যে পিপুলস রিপাবলিক অফ চায়না 1949 সালে ঘটিয়েছিল, তার 100 বছর হবে 2049 সালে। 2049-এর আগেই এই তাইওয়ানকে আসলে চায়নার সাথে নিয়ে নিবে। এই নিয়ে নেওয়ার জন্য চায়না কিন্তু মিলিটারি ব্লকেড বা মিলিটারি দিয়ে আটকায় ধরতে পারে চায়না তাইওয়ানকে, কিন্তু তাইওয়ানকে প্রথমেই ধরবে না। এই যে এইখানে দেখেন যে এই মেইন চায়নার খুব কাছাকাছি এই জায়গা কিন্তু একটা দ্বীপ আছে, নাম হচ্ছে কিনম্যান দ্বীপ বা কিনম্যান আইল্যান্ড, এবং এইখানে একটা দ্বীপ আছে তার নাম হচ্ছে মাতসু আইল্যান্ড বা মাতসু দ্বীপ। এই দুইটা দ্বীপ কিন্তু মূলত তাইওয়ানের দ্বীপ, যদিও তাইওয়ান থেকে দূরত্ব চাইতেও মেইনল্যান্ড থেকে দূরত্ব কাছে। কিনম্যান তো মাত্র 2 কিলোমিটার দূরে চায়না থেকে, বাট তাইওয়ান থেকে অনেক দূরে। এবং এই কিনম্যান কিন্তু প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস আছে, এবং এরা সবই তাইওয়ানের মানুষ, 1.5 লক্ষ। এবং এটা দ্বীপে এয়ারপোর্টও আছে কিন্তু এই দ্বীপে কিনম্যানে। সো এবং এই মাতসু দ্বীপে এইখানেও কিন্তু 25-30 হাজার মানুষ বসবাস করে, এবং এটা চায়নার একবারে বাড়ির কাছে। তো চায়না প্রথম যে ব্লকেটটা করবে অনেকেই মনে করেন সেটা তাইওয়ানকে না, সে প্রথমে এই কিনম্যান দ্বীপের চারিদিকে মিলিটারি দিয়ে এটাকে মূলত আইসোলেটেড করে দিবে, এরপরে মাতসুকে আইসোলেটেড করে দিবে। তার মানে তাইওয়ানের 2টা দ্বীপকে আইসোলেটেড করে দিল। সো তাইওয়ান কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে, এবং তাইওয়ানের এই দ্বীপে বসবাস করা মানুষজন কিন্তু এক প্রকার হোস্টেজ হয়ে যাবে। সো এইটাকে কিন্তু পরবর্তী যুদ্ধে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে চায়না। আবার একটা পর্বে আমরা অফশোর ব্যালেন্সার বুঝিয়েছিলাম যে এই আমেরিকা এই চায়নার উত্থানকে আটকাবে একটা অফশোর ব্যালেন্সার হিসেবে, বা সমুদ্রের এপারে থেকে সে ওইখানে ব্যালেন্স করবে। সো তাকে অবশ্যই তাইওয়ানের সাথে একটা ঝামেলায় রাখবে। সো তাইওয়ানের সাথে চায়না ঝামেলায় থাকবে, তো চায়নার উত্থান কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। এই জন্য তাইওয়ানের সিকিউরিটিতে, অর্থাৎ তাইওয়ানকে যদি আসলেই চায়না আক্রমণ করে, তাহলে আমেরিকান মিলিটারি, জাপানের মিলিটারি এবং দক্ষিণ কোরিয়ার মিলিটারি সবাই মিলিত হয়ে অ্যাকচুয়ালি চায়নার এগেনস্টে
ডাইরেক্ট সামরিকভাবে আঘাত করতে পারে। এখন এই রিস্ক কি চায়না নিবে কি না, এটাও একটা বড় দেখার বিষয়। এবং ২০২২ সালে ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান ভিজিট করেছে, তখন তাইওয়ান ক্রাইসিস কিন্তু বিশ্বে একটা নতুন আলোর মুখ দেখেছে, যে তাইওয়ান আসলে একটা বিশাল বড় ক্রাইসিস। আমেরিকা অফশোর ব্যালেন্সার হিসেবে এই তাইওয়ানের ক্রাইসিসটা টিকিয়ে রাখতে চাইবে। এই অঞ্চলে নৌবেস বলেন, মিলিটারি উপস্থিতি বলেন, এয়ারবেস বলেন, এইগুলো প্রতিষ্ঠা করে এই অঞ্চলে মিলিটারি উপস্থিতি ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবে আমেরিকা। তবে চায়না এই দক্ষিণ চীন সাগর সহ জাপানের আশপাশ দিয়ে এই টোটাল জায়গাতে আমেরিকার মিলিটারি উপস্থিতি যেন কম হয় বা বাধাগ্রস্ত হয়, বা তাদেরকে প্রতিহত করার জন্য যে স্ট্র্যাটেজি ব্যবহার করে, সেইটার নাম হচ্ছে A2AD। এই A2 মানে হচ্ছে দুইটা এ, যেটাকে বলা হয় এন্টি অ্যাক্সেস, অর্থাৎ প্রবেশে বাধা। আর এডি এটা হচ্ছে এরিয়াল ডিনায়াল, অর্থাৎ এন্টি এক্সেস অ্যান্ড এরিয়া ডিনায়াল। এটা আসলে দুইটা ভাগ। এন্ট্রি এক্সেস মানে হচ্ছে তার রিজিয়নে আসতেই দিবে না। কাকে আসতে দিবে না? শত্রু ভাবাপন্নদের, আমেরিকা বা তার বন্ধু ভাবাপন্নদের এই জায়গায় আসতে দিবে না। এটা হচ্ছে তাদের আসতে বাধা দিবে। আর ২ নাম্বার হচ্ছে যদি চলে আসে, চলে আসার পরেও যেন সে তার কার্যক্রম ঠিকঠাক মতো না করতে পারে, যেটার নাম হচ্ছে এরিয়া ডিনায়াল। এই এরিয়া ডিনায়াল হিসাবে চায়না এখন ডংফেং 21D, এইটা হচ্ছে চায়নার একটা মিসাইলের নাম। এইটাকে বলা হয় হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার। এইটা একটা এন্টিশিপ মিসাইল, অর্থাৎ এই মিসাইল শব্দের বেগের কয়েক গুণ বেগে গিয়ে কিন্তু আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এই ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এই জন্য এইটার নামই এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার, ডংফেং 21D মিসাইল। চায়না এই প্রযুক্তি সৃষ্টি করেছে এবং এই মিসাইলের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করতেছে। এবং আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তারা তো এই জায়গার সমুদ্র দিয়ে তার যে যুদ্ধ বিমান আছে, যুদ্ধ বিমান নিয়ে সে পানির উপর দিয়ে ভেসে বেড়াবে, অর্থাৎ মিসাইল মারলে কিন্তু তার এয়ারক্রাফট ক্যারিয়ার পানিতে ডুবে যেতে পারে। কিন্তু এই জায়গা দিয়ে চায়নার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যেটা কোনোদিন ডুববে না, যেটাকে বলা হয় আনসাংএবল এয়ারক্রাফট ক্যারিয়ার। কেন এটাকে কখনো ডুববে না বলা হচ্ছে? এই যে দক্ষিণ চীন সাগর, এই দক্ষিণ চীন সাগরে কিন্তু অনেক কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে চায়না। কৃত্রিম দ্বীপ অর্থাৎ একটু দ্বীপ ছিল, ওর উপর পাথর বালু দিয়ে সে দ্বীপ বানিয়েছে, এবং সেই দ্বীপে সে কিন্তু রানওয়ে বানিয়েছে। তার মিলিটারি বিমান নিয়ে ওইখানে তার বিমান বাহিনী, নৌবাহিনী অবস্থান করতেছে। এখন ওইটা তো এয়ারক্রাফট ক্যারিয়ারে অবস্থান করতেছে না, ডাইরেক্ট দ্বীপের উপর অবস্থান করতেছে, কৃত্রিম দ্বীপ। এই জন্য এইটাকে বলা হচ্ছে আনসাংএবল এয়ারক্রাফট ক্যারিয়ার। তো তাইওয়ানের এই সজারুর কাটা নীতি কিন্তু ড্রাগন থেকে বা চায়না থেকে তাকে সেভ করতেছে, কিন্তু ভবিষ্যতে কতদিন পর্যন্ত তাইওয়ানকে সেভ করবে এইটা বলা যাচ্ছে না। তবে তাইওয়ানের ভেতরে যে ডেমোক্রেসি চলে, এই গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমেরিকা তাকে সহায়তা দিবে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে চিপ, মাইক্রোচিপ। তাইওয়ান বিশ্বের যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কোম্পানি কিন্তু বিশ্বের মোট সেমিকন্ডাক্টরের বা মাইক্রোচিপসের ৮০ থেকে ৯০% উৎপাদন করে। আর বর্তমান হচ্ছে এআই এর যুগ। এই এআই প্রযুক্তি, সেইটা আপনি ওপেন এআই বলেন বা ক্লড বলেন বা জিমিনাই বলেন, এই সমস্ত এআই মডিউল কিন্তু এই চিপসের উপর ডিপেন্ডেন্ট। আমাদের কম্পিউটার প্রযুক্তি বলেন, গাড়ির টেকনোলজি বলেন, এবং আপনার এই যে বাসার এসি, টিভি, ফ্রিজ বলেন, এগুলো সবই মাইক্রোচিপসের উপর ডিপেন্ডেন্ট। এখন এই চিপস প্রোডাকশন যদি তাইওয়ানে বন্ধ হয়ে যায়, টেকনোলজি যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো পশ্চিমারা তাইওয়ানকে ধ্বংস হতে কখনো দিবে না, এবং চায়না তার প্রয়োজনেও কিন্তু তাইওয়ানকে আসলে এই টাইমে ধ্বংস করবে না। তবে ২০২২ সালে এই চিপস নিয়ে যেন ভবিষ্যতে কোনো ক্রাইসিস সৃষ্টি না হয়, আমেরিকা কিন্তু তার চিপস অ্যাক্ট পাশ করেছে, এবং ২০২২ সালে তারা তাদের টেকনোলজি দিয়ে তার দেশে মাইক্রোচিপস তৈরি করার জন্য টেকনিক্যাল সাপোর্ট তাইওয়ান দিবে।
তৈরি করার জন্য তারা কিন্তু R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর ব্যয় করতেছে এবং যখন আমেরিকা বা পশ্চিমারা মাইক্রোচিপসে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে তখন তাইওয়ানের দিকে কতটুকু নজর দেয় এইটাই দেখার বিষয়। এই তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটিতে এই পর্কোপইন স্ট্র্যাটেজি সহ অন্যান্য বিষয়গুলোতে আপনার মতামত কি এবং ভবিষ্যতে মাইক্রোচিপস কি তাইওয়ানের হাতে থাকবে কিনা এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কমেন্টে লিখতে পারেন। আপনার কমেন্ট পড়ে আমিও শিখব, অন্যরাও শিখবে। সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক।